আচ্ছা চাচা, জমিদারের কাপড়ের কারখানায় শ্রমিক মিলনকে যে খুন হলো, ওই ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? দোকানদার ধীরে বলল, বাবু, মিলন ভালো মানুষ ছিল, কিন্তু শেষ কদিন ও কই যাইতো কেডা জানে। চুপচাপ ছিল, যেন কাইন্দা কিছু ভাবতো আর কইতো, চাচা যদি মইরা টইরা যায় তবে দাবি রাইখ না। আগে যেন মৃত্যুর সংবাদ পাইছিল। দোকানি দুঃখ প্রকাশ করে। আহির মির্জা চুপ করে থাকলো। তার চোখ স্থির, দূরে কোথাও যেন তিনি একটা সূত্র দেখতে পাচ্ছেন। সম্ভবত এই গ্রামের নিস্তব্ধতার ভিতরে লুকিয়ে আছে সেই উত্তর। কে বা কারা চেয়েছিল মিলনের খুন? কি কারণ হতে পারে? ও আগে কেন মৃত্যুর কথা বলেছে? আহির এর ভাবনা ভাঙানোর জন্য তার সহকারী বলল। আহির চায়ের কাপ রেখে বলল, মেয়ে লিকেশ, ওইসব নিয়ে ভাবার সময় নেই। আজ সূর্য ওঠেনি, কুয়াশায় ঘেরা চারিপাশ। গতকাল রাতে গুরুত্বপূর্ণ কাজ করছিল যেন মীর। চিঠি সঠিক জায়গায় পৌঁছানোর কাজ। রাতে সময় মতো ঘুমাতে পারেনি, এখন বেঘরে ঘুমাচ্ছে। রাফিদ সকাল সকাল উঠে আমজাদ এবং থমাসের সাথে মিলনদের বাড়ি গিয়েছে। মীরকে ডেকেছিল, যায়নি। তখন তাকে ডাকতে হাজির হয় বুলবুল। বুলবুল পরপর কয়েকবার ডাকার পর মীরের ঘুম ভাঙে। জ্বালাচ্ছিস কেন? যা এখান থেকে। আপনি পরে ঘুমান, ওদিকে অঘটন ঘটে গেছে। বলতেই মীর লাফিয়ে উঠে বসলো। কি হয়েছে? তখন বুলবুল হেসে হেসে মীরের পা টেপা শুরু করলো এবং বলল, এটা না বললে তো আপনি ঘুম থেকে উঠতেন না। তুই আমার পেছনে কেন পড়ে আছিস? মীর হামি তুলল। আমি আপনার পেছনে পড়ি নাই তো। আমায় মালকিন বলছে সবার খেয়াল রাখতে, তাই খেয়াল রাখছি। আরে মদন, খেয়াল রাখতে বলছে, কাউকে লুকিয়ে লুকিয়ে অনুসরণ করতে পারেনি। বুলবুল মুখটা অন্ধকার করে ফেলল। মীরকে অনুসরণ করেছে, লুকিয়ে কথা শুনেছে, তা মীর জেনে গেল কিভাবে? মীর একটা সিগারেট ধরিয়ে ফুঁকে। আচ্ছা, তোর মায়া আপমনি কি ঘুম থেকে উঠেছে? ব্যাপারটা দিমু, তার আগে আমার একটা জিনিস চাই। কি চাই তোর আবার? টাকা। তুই টাকা দিয়ে কি করবে? মানুষের কতই তো শখ থাকে। আমার শখ আমি শহরে ঘুরতে যাবো, তাই টাকা জমাই। মীর মানিব্যাগ থেকে টাকা বের করতে করতে বলল। দরকার বললেই হয়। বুলবুল টাকা হাতে পেয়ে বলল। গতকাল রাত থেকে মায়া আপামনির শরীরে জ্বর। মীর তীক্ষ্ণ কণ্ঠে বলল। কি বলছিস? আমি আগে বলবি না? কেন? আগে বললে আপনি জ্বর বুঝি আসতে দিতেন না? বুলবুলের বোকার মতো কথা শুনে মীর বিড়বিড় করে বলল। কথা একটা। বলেই দ্রুত মায়ার ঘরের দিকে ছুটে যায় মীর। মায়া সহ্যসই, গায়ে কম্বল জড়ানো। শেফালি পাশে বসে আছে, শালুক এবং জয়ন্তন পাশে বসে। শালুক তার মাথায় জ্বর কমানোর জন্য ঠান্ডা পট্টি দিচ্ছে। পাশের টেবিলে গরম দুধ রাখা। মীর ঘরের ভিতর প্রবেশ করে। মীরকে দেখে শেফালি বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। জয়ন্তন ভ্রু কুঞ্চিত করে তাকালো। শালুক মীরকে দেখে বলল, দেখ, হঠাৎ করে মেয়েটা জ্বর বাঁধিয়েছে। বই বই করে বলেছি ঠান্ডায় বাহিরে ঘোরাঘুরি করবি না। কে শুনে কার কথা? ও কি কিছু খাইয়েছ? মীর বলল। সেই কখন থেকে দুধ এনে রেখেছি, বলে ইচ্ছে করে না খেতে তার। মীর তাৎক্ষণিক কিছু ভেবে বলল। ছোট্ট মা দাদি তোমাদের ডাকছে নিয়েছে, একজন লোক এসছে। শালুক বলল। শেফালি, তুই দেখ ওকে খাওয়াতে পারিস কি না। চলুন মা, দেখি কে এসেছে। বলেই শালুক ঘর থেকে চলে যায়, কিন্তু জয়ন্তন গেল না। সে ঘরের বাইরে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। মীর মায়ের পাশে ঘেঁষে বসে। মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। মীর বলল, উঠে বসো। আমি উঠতে পারবো না, শরীর ব্যথা করছে আমার। তখন মীর শেফালিকে লক্ষ্য করে বলল। এই, ওকে উঠিয়ে বসা। আপনার কথা আমি শুনতে বাধ্য নাকি? মায়ের প্রশ্ন। কথা কম বলো। পুনরায় শেফালিকে বলল। তোকে কি বলেছে কানে যায়নি? শেফালি তখন মায়াকে উঠিয়ে বসে। এরপর মীর দুধের গ্লাসটা মায়ের দিকে এগিয়ে দিল। মায়া নাকচ করলো। মীর শান্তভাবে খেতে বলল। মায়া এবারও মুখ ঘুরিয়ে নেয়। কেন মীরের কথা শুনবে? গতকাল মীর মাস্টারের মেয়েকে প্রেমপত্র দিয়েছে, যা মায়া স্বচক্ষে দেখেছে। এরপর আর মীরের সাথে তার কথা বলার ইচ্ছে নেই। মায়া দুধ খেতে চাইল না বলে মীর জোর করে খাইয়ে দিল। শেফালি তখন বলল, এইভাবে চাইপা ধইরেন না, অসুস্থ আপায়। চুপ ছোকরি। জয়ন্তন ঘরের বাইরে থেকে এতক্ষণ সমস্ত কিছু দেখল। এরপর সে স্থান ত্যাগ করে। আলিমনগর গ্রামের পশ্চিম প্রান্তে যে ধোঁয়াময় নিস্তব্ধতা নেমে আছে, সেখানে দাঁড়িয়ে আছে এক পুরনো কাপড়ের কারখানা। আহির কারখানার পেছনে গুদাম ঘরটাতে উপস্থিত হয়। সেখানে নো এন্ট্রি সিল দেওয়া। আহির ডিটেকটিভ দেখে প্রবেশ করতে পারল। আহিরের সাথে নেমেছে আলিমনগরে। কিছু গ্রামবাসী তাকে দেখে মৃদু হাসেন, তো কিছু লোক মুখে বিব্রতকর ছাপ আনে। আহির ঘুরে ঘুরে স্পটটি দেখছে। চারিদিকে রক্তে ছিটে ফোটা। আশপাশটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সে। স্পটের বাইরে তার চোখ গেল। সেখানে কিছু একটা পড়ে আছে। আহির সেখানে হাঁটু গেড়ে বসে জিনিসটা হাতে তুলে নিল।
এখনই বোঝা যাচ্ছে না এটা কিসের অংশ। আহির খুব মনোযোগ দিয়ে দেখছে। একটি রূপার খণ্ড, কাজে লাগতে পারে। খণ্ডটি পকেটে রেখে দিল। গুদামঘর থেকে বাইরে আসে, কারখানাটার দিকে তাকালো। গেটের উপর লোহার অক্ষরে লেখা আলিমনগর তাঁতশালা, স্থাপিত 1889। অনেক পুরনো কারখানা। এককালে হয়তো এতটা উন্নত ছিল না যতটা বর্তমানে দেখা যাচ্ছে। পূর্বপুরুষদের করা কারখানা। আহির নিশ্চিত। আহির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। শফিকুল তাকে লক্ষ্য করে বলল, বাবু, এখানে রাতে কেউ বের হয় না। আমাদের কারখানা বিকাল 5টায় ছুটি হয়। কিন্তু ওদিন রাতে আমি একজনরে এদিক থেকে যেতে দেখেছি। কে সে? বাবু, আশরাফ বিদ্যা। বেশিরভাগ সময় রাত্রে মাছ ধরতে যায়। ওদিন রাত 3টার দিকে বাড়ি ফিরেছে। আমার সন্দেহ হয় ওনার আসা যাওয়ার পথ এটাই। ওনাকে এখন কোথায় পাবো? বাবু, কয়েক মিনিট হেঁটে গেলেই ওনার বাড়ি। আশরাফের বাড়িতে পৌঁছে তারা। মাটির ঘর। উঠোনে বসে এক বৃদ্ধা পাখা তৈরি করছে। শীত শেষ হলে গরম শুরু। এখনই এই সময় পাখা তৈরি করে রাখার। বৃদ্ধা চোখ তুলে দেখল 4জন লোক। তিনি বসা ছেড়ে উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু তার আগে আহির তার সামনে যেয়ে বলল, চাচি, আপনার উঠতে হবে না, আমি বসছি এখানে। আহির পাটিতে বসে। বৃদ্ধা জিজ্ঞাসা করল, আমি শহর থেকে এসেছি। কিছুদিন আগে মিলন যে খুন হলো, ওর ব্যাপারে একটু বলতে এসেছি। তোমরা কারা? বৃদ্ধা এই কথা শুনে চোখ তুলে শফিকুল তারেকের দিকে দেখল। শফিকুল বলল, চাচাকে একটু ডাকেন, ওনার সাথে কথা বলতে এসেছে। তখন ঘর থেকে বেরিয়ে আসে আশরাফ। কাঁধে গামছা, পরনে লুঙ্গি। আহির উঠে দাঁড়ালো, আশরাফের সামনে এসে দাঁড়ায়। আশরাফ সবার দিকে একবার তাকালো, খুব উদাসীন দেখালো তাকে। আপনারা? শান্ত স্বরে প্রশ্ন করল, আমি ডিটেকটিভ আহির মির্জা, মিলনের হত্যার তদন্ত করছি। আপনার সাহায্য দরকার। আমি কেমনে তোমাকে সাহায্য করবো? মিলন সেদিন খুন হয়েছে, ওই দিন রাতে আপনি ওই রাস্তা থেকে এসেছেন। এমন কিছু দেখেছেন যা আপনার কাছে সন্দেহজনক হয়েছে? আশরাফ কিছুটা চুপচাপ হয়ে গেল। চোখে ভয়, আতঙ্ক ফুটে উঠেছে। একজন ডিটেকটিভের চোখ থেকে এরূপ অভিব্যক্তি লুকানো মুশকিল। নির্ভয়ে বলুন। হ্যাঁ, ওই দিন রাইতে আমি ওইখান দিয়েই আইতেছিলাম। হঠাৎ কারখানায় গুদাম ঘর থেকে একটা কিছু ভাঙনের শব্দ আসে। আমি কৌতূহলবশত ওইখানে যাই, আর তখন একটা মেয়ের তীর্যক কণ্ঠের চিৎকার শুনতে পাই। আমি ভয় পাইয়া যাই। এরপর আমি চলে যাই পড়ি। পরদিন শুনি মিলন নাই। আহির নিস্তব্ধ হয়ে গেল। তারেক বলল, বাবু, মেয়ে মানুষ খুন করে নাই তো? কিন্তু মিলনের সাথে তো কোনো মেয়ের সম্পর্ক ছিল না, বিবাহিত ছিল। যদিও ওর বউ মারা গেছে। সন্ধ্যার দিকে আহির মির্জা পৌঁছালো পশ্চিম পাড়ার ধান ক্ষেতের পাশের একটা কাঁচা ঘরে। সেটিই ছিল মিলনের ঘর। ছোট্ট মাটির দেয়াল, খাটের পাশে একটা পুরনো লণ্ঠন, জানালার ধারে রাখা একটা ছবি। এক তরুণী, মিলনের স্ত্রী নিশ্চয়ই। চোখে গভীর স্নেহের ছায়া। আহির খাটের নিচে চোখ বুলিয়ে পেলেন একখানা পাতলা কাঠের বক্স। খুলতেই ভেতরে কিছু কাগজ, শুকনো ফুল আর একখানা ডায়েরি। পাতাগুলো হলদে, লেখাগুলো অস্পষ্ট। বাইরে তখন সন্ধ্যা, কুয়াশা নামতে শুরু করেছে। গ্রামের গাছপালা নিস্তব্ধ। দূরে এক প্যাঁচার ডাক। আহির, তার সহকারী অরুণ, শফিকুল এবং তারেক ঘরের বাইরে বের হয়। মিলনের ঘর থেকে তেমন কিছু পায়নি। হঠাৎ দেখলো দূর থেকে এক বৃদ্ধ মানুষ লণ্ঠন হাতে এগিয়ে আসছে। এসে থামে আহিরের সামনে। কাপা গলায় বলল, আপনি কি মির্জা বাবু? হ্যাঁ, কিছু হয়েছে? বৃদ্ধ একটু থেমে বলল, হ, মিলনের মৃত্যুর রাতে আমি জেগেছিলাম বাবু। রাত ছিল ঘন কুয়াশার। হঠাৎ গুদাম ঘরের ভেতর থেকে এক নারীর কান্নার শব্দ শুনি। তারপর যেন কেউ দরজা ঠেলল, লোহার ধাক্কা পড়ল, আর সব চুপ। ওই রাতে আমি ওই দিক দিয়ে আইছিলাম শহর থেকে। নারীর কান্না? আহির বিস্ময়ে বলল। হ্যাঁ বাবু। আহিরের চোখে রহস্যের আভা জ্বলে উঠল। তুমি কাউকে বলেছিলে এই কথা? কে শুনবে বাবু? আহির আর কোনো প্রশ্ন করল না। বাড়ি ফেরার পালা। যতটুকু তথ্য সংগ্রহ করেছে সব মস্তিষ্কের তালিকায় সংযোগ করেছে। আজ তার তদন্তের ইতি টানল। সন্ধ্যা ঘনিয়ে ধীরে ধীরে রাতের উল্কোকিতর আধার ছেয়ে আসছে। এমন সময় রাফিদ পথে হেঁটে একা একা বাড়ির দিকে ফিরছে। রাস্তার দুই ধারে শুধু জঙ্গল, চারিদিক নিস্তব্ধ। শিউলি স্নিগ্ধ শোভন গন্ধ। সে হেঁটে যাচ্ছে খুব দ্রুত পায়ে। আজ তাদের কারখানায় অনেক কাজ ছিল, যার বেশিরভাগই সে সামলাচ্ছে। আমজাদ বিকেলের দিকে বাড়িতে ফিরে যায়। রাফিদের গাড়িতে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ে আসতে পারেনি। অশ্ব আনেনি।
উপায় না পেয়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে, তার আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। এমন সময় বাইরে কেউ থাকে না বললেই চলে। রাফিদ শালটা ভালোভাবে পেঁচিয়ে এনে আশেপাশে তাকাচ্ছে বারবার। তাৎক্ষণিক রাফিদের সামনে কিছু মুখোশধারী উপস্থিত হয়। 6 জন লোক, কারো হাতে মোটা লাঠি, কারো হাতে চাপাতি, ওদের কারো মুখ দেখা যাচ্ছে না। রাফিদ নিরস্ত্র। হঠাৎ তার সামনে অস্ত্র হাতে কাউকে উপস্থিত দেখে মর্মাহত হয়। রাফিদ ঢোক গেলে বেশ রেগে বলল, পথ ছাড়ো। পথ ছাড়তে তো আহি নাই, তোর জান লইতে আইসি। অনেকদিন পর বাগে পাইছি তোরে। তোর পাপ অনেক জ্বালাইছে। তবু পূর্বপুরুষরা অনেক নিকৃষ্ট মানুষ আছিল। গরিব বইলা দাম দিত না। সংস্কার বইলা আমাকে আপনজনের প্রাণ নিছে। আজ তোরে মায়েরা এর প্রতিশোধ লুমু। দেখি তোর কোন বাপ কয়টা ছটফট করে। রাফিদ বলল, দেখো আমার সাথে ঝামেলা করিস না, এতে তোদেরই লস। তখন একজন মুখোশধারী বলে উঠল, দেখি তোর বাপ কতটা ছটফট করে। একজন রাফিদের দিকে এগিয়ে আসে। রাফিদ ওর দিকে চোখ তুলে তাকাতেই মুখোশধারী ঝাঁপিয়ে পড়ল। ধারালো ছুরির ঝলক চোখে পড়তেই সে পাশ ফিরে গেল বজ্রগতিতে, আর আঘাত গিয়ে পড়ল বাতাসে। পরের মুহূর্তে রাফিদ তার ডান কনুই দিয়ে আক্রমণকারীর বুকে এমন আঘাত করলো যে লোকটা ছিটকে পড়ল ফুলবাগানের ধারে। দ্বিতীয়জন পেছন থেকে লাঠি ঘোরাতে এলো, কিন্তু রাফিদ নিচু হয়ে এক ঝটকায় লোকটার পা টেনে নিল। গাছের শিকড়ে আঘাত পেয়ে সে মাটিতে গড়িয়ে পড়ল। তৃতীয় আক্রমণকারী এবার রাগে চোখ লাল করে দৌড়ে এলো ছুরি উঁচিয়ে। রাফিদ নিরস্ত্র, কিন্তু চোখে আগুন। ছুরিটা যখন প্রায় তার বুকের কাছে এসে হাত বাড়িয়ে আঘাতের দিকে ঘুরিয়ে দিল, আর ছুরিটাই উল্টো ঘুরে আক্রমণকারীর হাত কেটে দিল। লোকটা চিৎকার করে উঠল। রাফিদের নিঃশ্বাস ভারী, কিন্তু চোখ স্থির। তিনজনই মাটিতে লুটিয়ে কাতরাচ্ছে। তখন একজন মুখোশধারী বলল, ওরে শেষ কর, বেশি কথা কয়। জমিদারের রক্ত তো ভালোই তেজ দেখছি। এই তুই যা। বলেই পাশের জনকে ইশারা করে, কিন্তু রাফিদের কাছে সেও হেরে যায়। আক্রমণকারী মাটিতে পড়ে যায়। রাফিদ ক্রোধে লোকটার উপর ভর করে বসে তার মুখ দেখতে চাইল। তখনই বাকি দুজন এসে রাফিদের পিঠে লাঠি দিয়ে আঘাত করে। এরপর তাকে ধরে ফেলে, দুহাত শক্ত করে চেপে ধরে। রাফিদ ছুটতে পারল না। মাটি থেকে উঠে আক্রমণকারী হাতে চাপাতি তুলে নেয়। এরপর রাফিদের দিকে এগিয়ে গেল। রাফিদ হাত ছোটানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। সে চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পেল। চাপাতি হাতে আক্রমণকারী রাফিদের দিকে এগিয়ে এলো, তাকে চাপাতি দিয়ে আক্রমণ করবে। ঠিক তখনই রাফিদ চোখ বুজে ফেলে। গভীর শ্বাস নিচ্ছে, ঘেমে গেছে সে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শরীরে চাপাতির আঘাত লাগেনি। সে চোখ মেলে তাকালো। চাপাতি তার পেট বরাবর ছিল ঠিকই, কিন্তু একটা ফর্সা রঙের হাত চাপাতিটা ধরে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে আছে আহির মির্জা। ঠিক সেই মুহূর্তে আরও একজন হঠাৎই রাফিদকে ধরে রাখা আক্রমণকারীকে লাথি মেরে ফেলে দেয়। রাফিদ ঘুরে তাকালো, মীরকে দেখলো। এক মুহূর্তে বাতাসের গতি পাল্টে যায়। আক্রমণকারীরা রাফিদের দিকে ছুটে আসতে আহির মির্জা ঝাঁপিয়ে পড়ে। এক আঘাতে তার কোট উড়ে যায় পাশে, আর লাঠিতে ছিটকে পড়ে এক দুষ্কৃতী। মীর লাঠি ঘুরিয়ে আরেকজনের হাত থেকে অস্ত্র ছিটকে দেয়। রাতের অন্ধকারে মুখোশ পরে এসছো, এখন চেনা যাবে তোমাদের আসল মুখ, বলে মীর। রাফিদও তখন নিজেকে সামলে আবার দাঁড়িয়েছে। তিনজনের মধ্যে নীরব বোঝাপড়া। একদিকে রাফিদ, একদিকে আহির, অন্য পাশে মীর। ত্রিভুজ আকারে ঘিরে ফেলে শত্রুদের। ঝড়ের মতো লড়াই শুরু হয়। ছুরি, লাঠি, মুষ্টির ঝলকানি। বাগানের ফুল উড়ে যায়, বাতাসে ধুলো ও রক্তের গন্ধ মেশে। আহির মির্জা দ্রুত এক ঘুষিতে এক আক্রমণকারী নাক ভেঙে ফেলে। মীরের লাঠির আঘাতে আরেকজন নিস্তব্ধ হয়ে পড়ে। রাফিদ শেষজনকে ধরে গাছের সাথে ঠেসে ফেলে গর্জে ওঠে, কে পাঠিয়েছে তোদের? লোকটা গো গো শব্দ করে, তারপর মাটিতে ঢলে পড়ে অচেতন হয়ে। বাতাস আবার নিস্তব্ধ হয়। দূরে কুকুরের ডাকে ভাঙে সেই নীরবতা। রাফিদ নিচু হয়ে একজনের মুখোশটা খুলে দেখে, তারপর ধীরে বলে ওঠে, এই খেলা বড় গভীর মীর, এখন থেকে সাবধানে থাকবে, এরা পুরানো শত্রু। মীর রাফিদের দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। ঘুরে তাকালো আহিরের দিকে। হাত থেকে তার রক্ত ঝরছে। মীর ও রাফিদ ছুটে আসে। মীর খুব চিন্তিত হলো। আহির তোর হাত থেকে রক্ত ঝরছে। ঝরবে, এমনিতেই থেমে যাবে রক্তের শক মিটলে। অদ্ভুত, দ্রুত বাড়ি চলো, বেশি রক্ত বের হলে সমস্যা হবে, বলল রাফিদ। মীর এদিক ওদিক তাকিয়ে বলল, হয়তো একটা বাড়ি দেখা যাচ্ছে, চল ওখানে। আপাতত জায়গাটা পরিষ্কার করে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। বাড়ি অবধি যেতে সময় লাগবে, ততক্ষণে অনেক রক্ত ঝরবে। এখানে কেন এসেছিলি? মীর জবাব দিল, তোর আসতে দেরি বলে থেকে হাঁটতে এসেছিলাম। আহির বলল, আমি এখন বাড়ি ফিরছিলাম, কিন্তু গাড়ির সাথে ছিল না। আমার সহকারী গাড়িটা নিয়ে একটা কাজে দূরে গিয়েছে। রাফিদ বলল, এখন কোথা না বাড়িয়ে ওই বাড়িটাই চল, ওর রক্ত পড়া বন্ধ করতে হবে। আহির বারণ করলো, কিন্তু মীর ও রাফিদ শুনল না। রাত নেমেছে ধীরে ধীরে, যেন কেউ আলতো করে কৃষ্ণ চাদর মেলে দিয়েছে আকাশ জুড়ে। চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে পুরনো খড়ের চালা। মাটির দেয়ালে পড়ছে নরম রূপালি ছায়া।
আঙিনায় একটা নিম গাছ, তাতে বাতাস লাগলে পাতা নড়ে। শাঁসা শব্দে যেন রাত কথা বলে উঠছে। দরজার সামনে রাখা মাটির প্রদীপের আগুন টিমটিম করছে, কখনো জ্বলে কখনো নিভে যায়। দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ, আর কোনো কোনো সময় বাড়ছাড়ে ঝিঝি পোকার ডাক। সব মিলে নিস্তব্ধটাও যেন এক ধরনের সঙ্গীত। বাড়ির ভেতর থেকে শোনা যায় কেরোসিন বাতির দপদপ শব্দ। কেউ হয়তো ঘরের কোণে বসে কাপড় ভাঁজ করছে। বাতাসে গরুর ঘ্রাণ, শুকনো খড়ের গন্ধ আর রান্নাঘর থেকে ভেসে আসা দোহার গন্ধও মিশে গেছে। দূরে নদীর ধারে ব্যাঙের ডাক গু গু গু, আর তার রাতের সঙ্গে পাল্লা দিচ্ছে পেঁচার ডাক। সবকিছুই শান্ত, অথচ কোথাও যেন একটুখানি অজানা ভয়, একটুখানি রহস্য লুকিয়ে আছে। নিস্তব্ধ একটা বাড়ি যেন নিরবিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে। সেখানে উপস্থিত হয় রাফিদ, মীর ও আহির। মাটির সাথে সাথে ঘরটির সামনে গিয়ে রাফিদ উচ্চস্বরে ডাকে, কেউ কি ভিতরে আছেন? সাহায্য দরকার। মীর বাড়িটি দেখে চিনতে পারে রহিমাদের বাড়ি। রাফিদ ডাকার কয়েক সেকেন্ড পর বেরিয়ে আসে রহিমা। লাঠির উপর ভর দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। কোমরের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না। রাফিদ দেখলো সে রহিমা। রহিমা রাফিদকে দেখে চিনতে পারে। খালা, আপনি? বাবা, তুমি এইখানে এত রাইতে কিছু হইছে? আমরা কারখানা থেকে বাড়ি ফিরছিলাম, গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় হেঁটে হেঁটে ফিরছিলাম, কিন্তু মাঝপথে অন্ধকারের জন্য আমার বন্ধুর হাতটা কেটে যায়, রক্ত ঝরছে। বাড়ি অব্দি এভাবে গেলে অনেকটা রক্ত ঝরবে। রহিমা চোখ তুলে আহিরের দিকে দেখলো, ডান হাতটা রক্তে মাখা। তোমরা বারান্দায় বসো। মীর আহিরকে নিয়ে বারান্দায় উঠে বসে, খুঁটির সাথে হারিকেন ঝুলানো। উঠোনে কিছু গাছের সাথে মশাল চলছে। চারিপাশটা বেশ সোনালি রঙে রঙিন দৃশ্য ফুটিয়ে তুলেছে। রহিমা ঘরের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো, গৌরী, জমিদার বাড়ির এক বাবুর হাত কাইটা রক্ত ঝরতাছে, তুই একটু দেখ মা, আমি তো সোজা হয়ে দাঁড়াতে পারতেছি না। আহির মীরকে লক্ষ্য করে বলল, আমার কিছু হয়নি, এতটুকু রক্ত ঝরলে কিছু হবে না। চলে যাই এখান থেকে, শুধু শুধু ওনাদের বিরক্ত করছি। মীর রাফিদ শুনল না। এরপর মিনিট পাঁচেক পর ঘরের ভেতর থেকে গৌরী বেরিয়ে এসে, মাথায় ওড়না, নাক অব্দি ঝুলছে। গৌরী এসে আহিরের সামনে বসে, হাতে ছিল জলের জগ। জল দিয়ে আহিরের হাতটা পরিষ্কার করে কয়েক সেকেন্ড বসে। আহিরের হাতের ক্ষতর দিকে দেখলো। ছুরি অথবা চাপাতির আঘাত দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয় কোথাও থেকে মারামারি করে এসেছে। গৌরী নিশ্চিত। গৌরী আহিরের হাতটা ভালোভাবে পরিষ্কার করে নেয়। এরপর সেখানে চা পাতা বাটা দিল। আহির কিছুটা ব্যথা পেল। গৌরী চা পাতা দিয়ে তার উপর একটা সাদা রঙের কাপড় দিয়ে হাতটা পেঁচিয়ে বেঁধে দেয়। মীর গৌরীকে লক্ষ্য করে বলল, শুক্রিয়া, আপনি না থাকলে হয়তো ওর শরীরের সমস্ত রক্ত ঝরেই যেত। আসি তাহলে আমরা। বলেই উঠে দাঁড়ালো। আহির স্তব্ধ নজরে চেয়ে রইল গৌরীর দিকে। গৌরী দূরে সরে দাঁড়ায়। আহির, রাফিদ, মীর রহিমাদের বাড়ি থেকে চলে আসে। আহির যেতে যেতে বারবার পেছনে ঘুরতে লাগলো। রাত বাড়ছে। রাতটা যেন রূপলি। চাঁদ মাথার উপর জ্বলছে, তার আলো পড়ছে জমিদার বাড়ির পুরনো ছাদের উপর। খড়ের চালা, পুরনো টালি, দোতলার জানালা, সবকিছু যেন ভিজে উঠেছে শান্ত আলোয়। চারিদিক নিস্তব্ধ, তবু এই নীরবতার মধ্যেই আছে এক অদ্ভুত মিষ্টি সুর, ঝিঝি পোকার ডাক, দূরে ধানের ঝিরিঝিরি শব্দ, আর মাঝে মাঝে হালকা বাতাসের ছোঁয়া। আঙিনায় বড় একটা নিম গাছ, তার পাতা থেকে টুপটাপ শিশির পড়ছে, আর তার নিচে একটা পুরনো পাথরের বেঞ্চ। সেখানে বসে আছে আহির, রাফি। দূরে গরুর খামার থেকে হালকা ঘন্টার আওয়াজ ভেসে আসে, ঠন ঠন ঠন। গরুগুলো ঘুমাচ্ছে নিশ্চিন্তে। তাদের নিঃশ্বাসের শব্দটাও যেন এই রাতের অংশ। বারান্দার এক কোণে স্ফটিক ঝাড়বাতিটা জ্বলছে মৃদু আলোয়। বাড়ির দোতলার একটা ঘরের ভেতর থেকে ভেসে আসছে লালন গীতি, কারো মিষ্টি কণ্ঠে গাওয়া, খুব নিচু স্বরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। সেই সুরটা ঘুরে বেড়ায় উঠোন জুড়ে, চাঁদের আলোয় মিশে যায় ধীরে ধীরে। সুরটি আহির কানে এসে বাঁধে। জিজ্ঞাসা করলো, কে গায় সে? রাফিদ বলল, দাদি, তার লালন গীতি পছন্দ। বাগানের বিভিন্ন গাছের ডালে হালকা বাতাস লাগে, পাতা দুলে আলতো করে। রাতরানীর গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। মনে হয় যেন গোটা বাড়িটাই ঘুমোচ্ছে সেই গন্ধে মাতাল হয়ে। ঘরের ভেতর থেকে শেফালি বেরিয়ে আসা, হাতে 2 কাপ চা। চুপচাপ এসে রাফিদ ও আহিরকে চা দিয়ে যায়। ধীরে ধীরে সময় গড়ায়। আহির বলল, চল বাড়ির পিছনে পুকুর পাড় থেকে ঘুরে আসি। বাড়ির পেছনের পুকুরে জলের উপর চাঁদের প্রতিফলন, যেন 2টি চাঁদ একে অপরের দিকে তাকিয়ে আছে। বক পাখি ঘুমিয়ে আছে ঘাটের ধারে। জলের হালকা ঢেউ পড়ছে সিঁড়ির ধাপে ধাপে। রাতের এই প্রশান্তি এমন যে মনে হয় জগতের সব অস্থিরতা যেন বাইরে কোথাও থেমে গেছে। এই বাড়ির ভিতর শুধু বাতাসের গন্ধ, মাটির শান্তি, আর একটা পুরনো সুর বাজছে খুব নরমভাবে, যা শুনলে মনটা নিজের অজান্তে নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু আহির খুব চিন্তিত। ঘাটের পাড়ে দুজন বসে পাশাপাশি। রাফিদ একটা সিগারেট ধরালো, আহিরের দিকেও একটা ধরিয়ে দিল। সন্ধ্যায় তখন তারা 3 জন বাড়িতে ফিরলে আমজাদ তাদের অবস্থা দেখে কিছু বুঝতে পেরে অনেকবার জিজ্ঞাসা করেছিল, কিছু কি হয়েছে তোমার?
মীর তখন সত্যটা লুকিয়ে মিথ্যা বলেছিল আমজাদকে। শালুক আহিরের হাতের অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে। সে তখন বলেছিল ডাক্তারের ব্যবস্থা করছে, কিন্তু আহির নাকচ করলো। মীর তাদের মাঝে এখন উপস্থিত নেই। রাফিদ এবং আহিরকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে কোথাও একটা চলে যায়, কাউকে কিছু না বলে। আহির সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, মীর কোথায় গিয়েছে? হয়তো দিঘির পাড়ে। কেন? নাচনেওয়ালির উত্তরের আশায়। আহির শুনে হাসে। রাফিদ পুনরায় বলল, ও মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি হবে না, আমি জানি। কেন? আহির রাফিদের দিকে তাকালো। এই গ্রামের সাধারণ মানুষেরা মনে করে জমিদার বংশের সাথে সম্পর্ক তৈরি করতে হলে তাদের উচ্চ বংশের হতে হবে। ধারণাটা সঠিক। আজ যদি তুমি চাও একজন সাধারণ মেয়েকে বিয়ে করতে চাও, তোমার পরিবার সেটা মেনে নিবে? রাফিদ নিঃশব্দে হেসে বলল, পরিবার, সংস্কার, নিয়ম নীতির জন্য কত সম্পর্ক ভেঙে যাচ্ছে। সেখানে ভালোবাসার মানুষ দুটো একে অপরকে চাইলেই পূর্ণতা পায়। পরিবার, সমাজ পূর্ণতা পেতে দেয় না। পেছন থেকে তাদের কথোপকথন শুনে নেয় বুলবুল। সে সময় না নিয়ে দ্রুত পায়ে হেঁটে মায়ের ঘরে যায়। মায়ের ঘরে একা ছিল। তাকে বুলবুল জানায়, মীর বাবু মাস্টারের মেয়ের কাছে চিঠির উত্তর আনতে গেছে। ছেলেটা মোটেই সুবিধার না। গ্রামের লোক মেয়েকে বিয়ে করবে না, শুধু শুধু মজা নিতেছে সহজ সরল মেয়েগুলোর সাথে। দেখবেন আপা, তার কপালে মেয়ে জুটবে না। মায়া বুলবুলের কথা শুনে কোনো প্রতিক্রিয়া করলো না। বুলবুল মায়ার কোনো প্রতিক্রিয়া না পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। মায়া তাকিয়ে আছে শূন্য মনে আকাশপানে। বুলবুল যেন কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে গেল। মায়ার মনটা বিষিয়ে উঠল। চোখে জল জমলো। জলের ফোঁটা গড়িয়ে গালে পড়তে হাত দিয়ে মুছে ফেললো। তখন হঠাৎ হাউ শব্দে মায়া লাফিয়ে উঠে তাকিয়ে দেখল মীর। আপনি এত রাতে এইখানে? দেখতে আসলাম তোমার জ্বর কমলো কিনা। বলে মায়ের কপালে হাত দিয়ে জ্বর দেখতে মায়া সরে গিয়ে বলল, আপনার অধিকার নেই আমার শরীর স্পর্শ করার। পরপুরুষ আপনি। দেখি তো জ্বর কমেছে কিনা। ও আচ্ছা, তোমাকে ছুতে বুঝি দলিল লাগবে। দলিল তো আমার কাছে নেই, আর দলিল আমি তৈরি করতে পারবো না। যাও, ছুঁয়ে দেখবো না। মায়া দৃষ্টি সরিয়ে নেয়। তার মুখটা গম্ভীর। মীর বলল, মন খারাপ? মায়া নিরুত্তর। মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, তোমার সব কিছু আছে, তবুও তোমার মন খারাপ। আর দেখো, আমার কিছুই নেই, তারপরও আমি হাসছি। আপনারও তো সব আছে, কি নেই আপনার? মীর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তোমরা দেখো আমার সব আছে, কিন্তু আমি দেখি আমার কিছুই নেই। সব কিছু ঠিক আছে, কিন্তু আমার মা নেই। এই বাক্যটি সবকিছু এলোমেলো করে দেয়। মীর থামে। তার কথা আটকে যাচ্ছে। পুনরায় আমি এই দুনিয়াতে আমার মাকে খুব কম সময়ের জন্য পেয়েছি। মায়ের আদর স্নেহ আমি ক্ষুদ্র সময়ের জন্য পেয়েছি। মায়ের মায়া ভরা মুখ, মলিন হাসি, তার আদর, তার শাসন সব কিছু আমার মনে পড়ে। তোমরা যখন রাতে খুব আরাম করে ঘুমোয়, আমি তখন মায়ের কথা ভাবি। তোমরা যখন মায়ের সাথে অভিমান করো, তখন আমি আফসোস করি। একটা বাক্য তখন আমার চারপাশে ঘুরে। আমার মা নেই, সে কবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলল। মীরের কথাগুলো দুঃখে মাখা। মায়া দেখল মীরের দিকে। তার চোখে জল। মীর জানালার পাশে দাঁড়ায় শান্তভাবে বলল, আমার সামনে কোনো মা তার সন্তানকে আদর করলে, স্নেহ করলে আমার খুব কষ্ট হয়। আমি বুঝতে দিই না, কিন্তু হয়। আমার সব আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কিন্তু তারপরও আমি শূন্য। কারণ আমার মাঝে নেই। ভাবতেই অবাক লাগে। যে মানুষটির গর্ভে আমি ছিলাম, যার দুগ্ধ পান আমি করেছি, আমি হাসলে যে হাসত, আমি কাঁদলে যে কাঁদত, সে মানুষটার দুনিয়াতে নেই। মীর থেমে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি দুনিয়াতে মাকে সব থেকে বেশি ভালোবেসেছি, এখনো বাসি, আর চিরদিন বাসব। মানুষ সব সুখ হয়তো কাটিয়ে উঠতে পারে, কিন্তু আমি আমার মায়ের সুখ কখনো কাটিয়ে উঠতে পারবো না। মায়া কাঁদছে। ওনার আঁচল দিয়ে নিজের চোখে জল মুছে আপনি কাঁদছেন? মীরকে বলল। মীর আড়ালে চোখ মুছে বলল, না তো, আমি কাঁদছি না। আঙ্কেল আপনাকে অনেক ভালোবাসে। মীর বলল, আমি জানি। মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন বাবা তো জোয়ান ছিল, চাইলেই দ্বিতীয় বিয়ে করতে পারতাম, কিন্তু আমার কথা ভেবে করেনি। তাছাড়া বাবা মাকে প্রচণ্ড ভালোবাসত। বাবা এখনো মাকে ভুলতে পারেনি। আপনার ছোট্ট মাও কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। মীর গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমার মা নেই দেখে ছোট্ট মা আমার সামনে কখনো তোমাদের আদর করে না, আমি কষ্ট পাবো ভেবে। মা থাকার গভীর ব্যথার ওষুধ সমস্ত দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না। কত সন্তান মাকে অযত্নে ফেলে দেয়, ওরা হয়তো জানে না মা হারানোর যন্ত্রণা, ওরা জানে না মায়ের সাথে জড়িয়ে আছে জান্নাত। কিভাবে আপনার মা মারা গিয়েছিল?
কিভাবে মারা গিয়েছিল বলে কি হবে? আল্লাহর ফয়সালা ছিল, আল্লাহ একা করে দিয়েছেন। আপনার পাঞ্জাবিতে মাটি কেন? মীর মাটির দিকে তাকিয়ে বলল। মায়ের কবরের কাছে গিয়েছিলাম, হঠাৎ তার কথা খুব মনে পড়ছিল। মায়া কিছু বলল না। মীর হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত বাড়ছে, আমি ঘরে যাই, তুমি বিশ্রাম নাও। বলেই মীর চলে যায়। আহির তার ঘরের বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। দৃষ্টি তার ডান হাতের দিকে, ক্ষত জায়গাটি সাদা কাপড় দিয়ে বাঁধা। নিশ্চয়ই এটি গৌরীর ওড়নার খণ্ড। আহির হাসে। তার হাসি দেখে রাফিদ বলে, তুই কাটা হাত দেখে হাসছিস? অদ্ভুত, মানুষ কাঁতরায়, আর তুই বোধহয় খুশি হয়েছিস। মানুষ কতরাই প্রেমিক না। বলল আহির। এর মানে? রাফিদ সিগারেট ধরালো। এমন মানের ব্যাখ্যা আমার কাছেও নেই। মীর হাজির হয়, হাতে একটা বই। বইটা নিয়ে সোফায় বসে পড়ে। রাফিদ মীরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করল, তুই না দিঘির পাড়ে গিয়েছিলিস, কখন আসলি? মীর এ জবাব দেওয়ার আগেই আহির মীরের দিকে তাকিয়ে বলল, মেয়ের খেয়াল করেছিস? আমাকে কিন্তু তোরা তুই বলে রেখেছিলি। মীর হাস্যোজ্জ্বল মুখে বলল, বলেছিলাম না যে কোনো পরিস্থিতিতে তুইটা চলে আসবে। হাসলো তো? বলা শেষে তিনজনেই হেসে উঠল। হাসি থামিয়ে আহির রাফিদকে লক্ষ্য করে বলল, গৌরীর মা ছাড়া আর কেউ নেই। রাফিদ সিগারেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, ওর বাবা ছিল, শুনেছি কিছু বছর আগে আত্মহত্যা করেছে। কথাটা মীরের কানে গেল। গৌরীর বাবা আত্মহত্যা করেছে, তবে শেফালি কেন বলেছে? গৌরের বাবা আত্মহত্যা করেছে, তবে শেফালি কেন বলেছে এতদিন রাতে ঘর থেকে কেউ ডেকে নিয়ে তাকে মেরে ফেলেছে? মিথ্যা কেন বলল? মীরকে চিন্তিত দেখে রাফিদ বলল, তোর কি হয়েছে, কি ভাবছিস? তেমন কিছু না। তুই জিজ্ঞেস করলি না কখন এলাম? 40 হয়। তোর হাতে এটা কিসের বই? আহির জিজ্ঞাসা করল। দ্য সাইলেন্ট ম্যানর বই। বাবা বইটা পড়েছে, এখানে আসার পর শুনলাম মায়াও পড়েছে। বইটা পড়লে নাকি চিন্তায় ধরবে, ঘোর থেকে যাবে, তাই ভাবছি পড়ে দেখি। দেখি তো বইটা। আহির চাইল, মীর দিল। দ্য সাইলেন্ট ম্যানর। বইটির লেখকের নাম সুফিয়ান হায়দার। বইটাতে সময়কাল লেখা আছে, অনেক আগের। আমি এটা ফাঁকে ফাঁকে পড়ব, কাজের জন্য হয়তো সময় পাবো না, তাই। বইটা পুনরায় এগিয়ে দিল মীরের দিকে। মীর বলল, আজ পড়তে ইচ্ছে করছে না, ভালো লাগছে না কিছু, পরে পড়ব। বাবার সাথে কিছু কাজ আছে, তোরা আড্ডা দে। বলেই রাফিদ চলে যায়। রাত বাড়ছে। মায়া ঘরে একা শুয়ে আছে। তৃষ্ণা আজ তার সাথে নেই, তার মায়ের সাথে ঘুমাবে বলে চলে গেছে। মায়া অনেকবার বলেছে তার ভয় করছে, একা একা ঘরে থাকতে পারে না। বিদেশে থাকাকালীন এরকম সমস্যা ছিল না, দেশে ফেরার পর থেকে সমস্যাটা দেখা দিয়েছে। এটা সমস্যা, অযথা ভয়, উদ্বেগ থেকে হচ্ছে কিনা সে জানে না। যেদিন গ্রামে এসেছে সেদিন রাতে জয়ন্তনের সাথে ঘুমিয়েছিল। সেদিন রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এরপর ঘুম থেকে উঠে দেখে সব মিথ্যে, অর্থাৎ স্বপ্ন। কিন্তু স্বপ্নটার ঘোর যেন রয়ে গেছে। মায়া একবার ঘড়ির দিকে দেখলো, সময় এখন রাত 12টা ছুঁই ছুঁই। ঘুম পাচ্ছে তার, ভয়ও পাচ্ছে। ভয়ের জন্য ঘুমাতেও পারছে না। তখনই ঘড়িতে টুং করে শব্দ করে। 12টা বেজে গেছে। মায়া ভৌতিক গল্পের বইতে পড়েছে রাত 12টার পরেই ভূতেরা আসে, এটাই ওদের নির্দিষ্ট সময়। এমন সময় ঘরের আলো নিভে যায়। মায়া বিস্ময়কর হয়ে উঠল। বাল্ব নিভে গেছে, শুধু কিছু মোমবাতি জ্বলছে। এক ধরনের পিতলের হাড়ির ভেতর মোমবাতি জ্বালিয়ে রাখা, সোনালি আলো দিচ্ছে বেশ। জানালা ভেদ করে এসে পড়েছে চাঁদের আলো। মায়া শোয়া থেকে উঠে বসে। চারিপাশ খুবই নিস্তব্ধ, এমন মনে হচ্ছে এখনই কেউ হানা আনবে তার উপর। সে ভয়ে দোয়া পড়তে শুরু করে। পড়ে বুকে ফু দিল, কিন্তু ভয় কমলো না। কিভাবে কমবে? মুহূর্তে বাথরুম থেকে জল পড়ার তীব্র শব্দ ভেসে আসছে। মায়ের বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু করলো, তার সাথে ধকধক শব্দ। চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু গলা থেকে শব্দ বেরোচ্ছে না। সে বিছানা থেকে নামলো, চাদরটা পেঁচিয়ে নেয়। এরপর বাথরুমের দিকে হেঁটে গেল। স্পষ্ট শোনা যাচ্ছে জল পড়ছে, কিন্তু নিজে থেকে জল কিভাবে পড়বে? স্বপ্ন সত্যি হয়ে গেল না তো? বাথরুমের কাছে পৌঁছে দরজা খুলে ভেতরে গেল। আপনা আপনি জল পড়ছে। মায়া জলের কলটি বন্ধ করে দেয়। এরপর বাইরে চলে আসে। বাইরে এসে মায়ের ভয়টা আরো বেড়ে যায়। সে যখন বিছানা থেকে নামলো তখন কম্বলটা বিছানায় ছিল, কিন্তু এখন ফ্লোরে পড়ে আছে। মায়া অস্ফুট আতঙ্কে জড়সড় হয়ে গেল। কম্বলটি কাপা হাতে ভয়ে ভয়ে তুলছে। ঠিক তখনই মায়ার মনে হলো খাটের নিচে কেউ উবু হয়ে শুয়ে তার দিকে তাকিয়ে আছে। মায়া ঘেমে গেল, প্রচণ্ড ঘেমে গেল। তার বুকের ধুকধুক শব্দটা খাটের নিচ অব্দি যেন চলে গেছে, কিন্তু অচেনা শুয়ে থাকা ব্যক্তিটি চলে যাচ্ছে না। মায়া ঘুরে তাকালো। খাটের নিচে ভয়ঙ্কর এক বিকৃত আকৃতির রূপ নিয়ে একটা মেয়ে মায়ার দিকে তাকিয়েছে। মায়া তীর্যক কণ্ঠ চিৎকার দিয়ে দরজা খুলে বাইরে যেতে চাইলো। এমন সময় রাফিদের সাথে ধাক্কা লাগলো। তার মায়াকে বিচলিত দেখে রাফিদ জড়িয়ে ধরলো তাকে। মায়া ফুপাচ্ছে। রাফিদ বারে বারে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ভয় পেয়ে আছিস কেন? ঘরে কি, নাকি স্বপ্ন দেখছিস? বল আমায়। একসাথে অনেকগুলো প্রশ্ন করলো রাফিদ। মায়া নিজেকে কোনো মতে সামলে বলল, ভাইয়া খাটের নিচে কেউ আছে। কি বলছিস? সত্যি?
আমি সত্যি বলছি, এখনো খাটের নিচেই আছে ও। চল ভেতরে দেখছি। রাফিদ ঘরে প্রবেশ করে। এরপর খাটের নিচে উকি মেরে উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়া বুঝতে পারল আহত মেয়েটিকে দেখেছে। রাফিদ ভয় পাচ্ছে। ভাই তুই ওকে দেখেছিস? সরে আয়, আঘাত করবে। তুই ঠিকই বলেছিস মায়া, খাটের নিচে একে। তুই ওকে আগে থেকে চিনিস? আমি ওকে কিভাবে চিনবো? ভূতটি একদম তোর মতো দেখতে। কি বলছিস? সত্যি বলছি। তার মানে ও আমার রূপ ধারণ করেছে? একদমই তাই। তোর যা রূপ খুব সকলেই ও নকল করে নিয়েছে। ভাই। মায়া ভয়ের চোখে রেগে গেল। রাফিদ বসা থেকে উঠে আওয়াজ করে হেসে উঠল। মায়া দেখলো এতক্ষণ তার ভাই তার সাথে মজা করেছে। নিশ্চিত হলো। রাফিদ হাসি থামিয়ে নিল। এরপর ঘরের আলো জ্বালালো। একটা বাল্ব কেটে গেছে যেটা জ্বলছিল। রাফিদ আরেকটা ধরালো। এরপর চেয়ারে বসে জ্যাকেটের পকেট থেকে সিগারেট বের করলো। সিগারেট ধরিয়ে বলল, তুই আর শান্তি দিলি না। আমি তো সারা দিনেও তোকে বিরক্ত করি না, আর এখন বলছিস শান্তি দিচ্ছি না? আমার কথা বলিনি, ভূতের কথা বলছি। মানে? আমার কথা বলিনি, ভূতের কথা বলেছি। মানে ভূত তোর জন্য একটু রাতে শান্তি মতো থাকতে পারছে না। আমি সত্যি ভূত দেখেছি। বাথরুমের জলটা পর্যন্ত ও ছেড়েছে। বালতি ভরে জল নিচে পড়ছিল। তো এতে ভয় পাওয়ার কি আছে? ভূত কি তোর মতো নোংরা যে গোসল করবে না? গোসল করতে গেছিল। ঘরের আলো নিভিয়ে দিয়েছিল। ওর নিশ্চয়ই লজ্জা লাগছিল। ভাই আমি মোটেই মিথ্যে বলছি না। রাফিদ সিগারেটে ধোঁয়া ছেড়ে বলল, মিথ্যা তো আমিও বলছি না। মায়া থেমে গেল। রাফিদ তার সাথে মজা করছে, অথচ সে ভয় পেয়েই আছে। মায়া গাম্ভীর্য মুখ করে ফেলেছে দেখে রাফিদ বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।